ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যা মামলার তদন্ত নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যে ডিজিটাল ম্যাজিক দেখালো তা সত্যি অস্কার পাওয়ার যোগ্য। ওসমান হাদী হত্যায় জড়িতদের বিচারের দাবিতে শাহবাগ সহ দেশের বিভাগীয় শহরগুলোতে অবরোধ কর্মসূচির মধ্যে নতুন নাটকের দৃশ্যায়ন নিয়ে হাজির হয়েছে সরকার। এতদিন ধরে পুলিশ দাবি করে আসছিল অভিযুক্তদের অবস্থানের কোনো তথ্য নেই তাদের কাছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন একই কথা, তবে হঠাৎ করেই বদলে গেল দৃশ্যপাট। শাহবাগের অবস্থান কর্মসূচিতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান গিয়ে বক্তব্য দেওয়ার কয়েক ঘন্টা পরে বদলে গেল পুলিশের ভাষ্য। ঘটা করে সংবাদ সম্মেলন ডেকে জানানো হলো হাদী হত্যায় জড়িতরা সীমান্ত পেরিয়ে পালিয়েছেন ভারতের মেঘালয়। কোন কোন রুট ধরে কিভাবে পালানোর ঘটনা ঘটেছে সেসবও তুলে ধরা হয় সাংবাদিকদের সামনে। একই সঙ্গে হামলাকারীদের সহায়তার অভিযোগে ভারতের দুইজনের গ্রেপ্তারের খবরও দেওয়া হয়। তবে এই খবর প্রচারের কিছু সময়ের মধ্যেই তীব্র প্রতিক্রিয়া আসে সীমান্তের ওপর থেকে। মেঘালয়ের পুলিশ এবং বিএসএফ সরাসরি উড়িয়ে দেয় বাংলাদেশ পুলিশের দাবি যে দুজনের গ্রেপ্তার হওয়ার দাবি করা হয়েছে তাদের কোনো অস্তিত্বই নাকি খুঁজে পায়নি মেঘালয় পুলিশ। এই কঠোর প্রতিক্রিয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টাও সাংবাদিকদের মুখোমুখি হন, তবে এবার আর শোনা যায়নি ভারতে কারো গ্রেপ্তার হওয়ার দাবি। লিখিত বক্তব্যে উপদেষ্টা শুনিয়েছেন পুরানো কথা, দাবি করেন তদন্তে বহু কিছু পাওয়া গেছে, তবে সেসব এখনই প্রকাশ করা যাবে না। একদিন আগে অবশ্য শাহবাগে গিয়ে সবকিছু জানিয়ে দেওয়ার অঙ্গীকার করেছিলেন জিএমপি কমিশনার। প্রশ্ন হলো সে জানিয়ে দেওয়ার ওয়াদা শেষ পর্যন্ত কেন ঘূর্ণিপাকে হারিয়ে গেল? যেটুকু জানানো হলো সেটাই আবার কেন উড়ে গেল সীমান্তের উপরের তোপে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ঘটনার শুরুটা বেশ করুণ হলেও তদন্তের মোড়টা কিন্তু বেশ হাস্যকর। এতদিন বাংলাদেশের পুলিশ ভাইরা আর স্বরাষ্ট্র উপদেষ্টা বুক ফুলিয়ে বলেছিলেন, ভাই খুনিরা কোথায় আছে, আমরা তো তার বিন্দুমাত্র হদিসও জানি না। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যার মূল অভিযুক্তরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তার অনুসারীরা বেশ কয়েকদিনের আন্দোলন কর্মসূচি শেষে ২৬শে ডিসেম্বর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন। একদিন পর ২৭শে ডিসেম্বর রাতে জিএমপি কমিশনারকে নিয়ে শাহবাগে যান পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। দাবি করেন হাদীর হত্যায় জড়িতদের সবাইকে চিহ্নিত করা হয়েছে, তদন্তের চূড়ান্ত ধাপ প্রায় শেষের পথে, সব পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে নির্ভুল ও শক্ত প্রমাণভিত্তিক চার্জশিট ৭ জানুয়ারির পর দেওয়া হবে। অথচ হাদী হত্যায় জড়িতদের অবস্থান সম্পর্কে এতদিন কোনো তথ্য না থাকার দাবি করেছিল সরকার। এর আগে জুলাই মঞ্চের আলটিমেটামের প্রেক্ষাপটে ২১শে ডিসেম্বর সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে অতিরিক্ত আইজিপি রফিকুল ইসলাম জানান, হাদী হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের শেষ অবস্থান কোথায় সে বিষয়ে কোনো তথ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নেই। ফয়সাল বাংলাদেশের সীমান্ত পার হয়ে গেছেন কিনা নাকি দেশে আছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। অর্থাৎ পুলিশ তখন অন্ধকারে টর্চ ছাড়া চোর খুঁজছিল। পরদিন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীও একই দাবি করেন, বলেন হাদীর উপর হামলাকারী কোথায় আছে প্রকৃত অবস্থা যদি জানতে পারতেন তাহলে তো ধরেই ফেলতেন। কিন্তু ম্যাজিকটা ঘটলো ২৬শে ডিসেম্বর শাহবাগে ইনকিলাব মঞ্চের আন্দোলন শুরু হওয়ার পর। ২৭শে ডিসেম্বর রাতে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান যখন শাহবাগে গিয়ে ঘোষণা দিলেন তদন্ত শেষের পথে এবং সব নির্ভুল প্রমাণ পাওয়া গেছে, তখন হঠাৎ করে পুলিশের স্মৃতিশক্তি ফিরে এলো। রেজওয়ানা হাসান দাবি করেন হত্যাকাণ্ডের কিছু আসামি দেশ ছেড়ে পালিয়ে গেছে, তবে তাদের বিচার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে কথা বলা হয়েছে। ভারত আশ্বাস দিয়েছে বাংলাদেশের অনুরোধে আসামিদের খুঁজে পাওয়া গেলে তাদের ফেরত পাঠাতে সহযোগিতা করবে। একই সাথে জিএমপি কমিশনার এমন জোশ দিলেন যে মনে হলো পরদিন তিনি সব রহস্যের ঝুলি খুলে একেবারে ইন্টারপোলকেও অবাক করে দিবেন। জিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, হাদী হত্যার মূলে যারা জড়িত তাদের প্রত্যেকের নাম ঠিকানা উন্মোচন করা হবে। এ ব্যাপারে পরদিন জিএমপির সংবাদ সম্মেলনের অঙ্গীকারও করেন কমিশনার। উপদেষ্টা ও তার আশ্বাসে
রাতের বেলা অবস্থান তুলে নেয় ইনকিলাব মঞ্চ, কিন্তু পরদিন অর্থাৎ 28 ডিসেম্বর ডিএমপি সংবাদ সম্মেলনে যা শোনালো তা উল্টো হাসির খোরাক তৈরি করেছে। অতিরিক্ত কমিশনার এস এম নজরুল ইসলাম দাবি করেন, হাদি হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগী ভারতে পালিয়ে গেছেন। ডিবি পুলিশ খুনিদের পালানোর এমন নিখুঁত বর্ণনা দিল যে মনে হচ্ছিল তারা খুনিদের অটোরিকশার পেছনে জিপিএস ট্র্যাকার লাগিয়ে বসেছিল। পুলিশ জানায়, সীমান্তের ওপারে তাদের পালাতে সহযোগিতা করেন ভারতের 2 নাগরিক পূর্তি ও সামি নামের ওই 2 ভারতীয়কে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ। এতদিন হাদি হত্যাকারীদের অবস্থানের কোনো তথ্য না পাওয়া পুলিশ 28 ডিসেম্বরের সংবাদ সম্মেলনে পালানোর প্রতিটি রুটের খুঁটিনাটি বর্ণনাও তুলে ধরেন। নজরুল ইসলাম বলেন, ঘটনার পর ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে অটোরিকশায় আমিনবাজারে যান, সেখান থেকে গাড়িতে করে কালামপুরে যান, কালামপুর থেকে আরেকটি গাড়িতে করে ময়মনসিংহ সীমান্তে যান, সেখানে ফয়সাল ও আলমগীরকে গ্রহণ করেন 2 জন। তাদের সাহায্যে অভিযুক্তরা সীমান্ত পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যে পালিয়ে যান। মজার ব্যাপার হলো, এই একই স্ক্রিপ্ট ঘটনার কয়েক ঘন্টা পরে সোশ্যাল মিডিয়ায় সরকার সমর্থকেরা ঘুরিয়েছিল, যা পুলিশ তখন পাত্তাই দেয়নি। বরং দাবি করা হয় অভিযুক্তদের ভারতে পালিয়ে যাওয়ার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। প্রশ্ন হলো, শাহবাগে অবস্থান শুরু হওয়ার একদিনের মাঝেই কি পুলিশের সামনে সব প্রমাণ হাজির হয়েছে, নাকি কোনো চাপের মুখে বক্তব্যে এসেছে পরিবর্তন? এখন প্রশ্ন হলো, পুলিশ কি তদন্ত করে তথ্য পেল, নাকি ফেসবুকের কমেন্ট সেকশন থেকে কপি পেস্ট করলো? দর্শক, টুইস্টের তখনও বাকি। ভারতের মেঘালয় পুলিশ আর বিএসএফ যখন এই খবর শুনলো, তারা তো আকাশ থেকে বলল, তারা সাফ জানিয়ে দিল, ভাই, বাংলাদেশের পুলিশের এই পূর্তি ও সামির কোনো অস্তিত্বই তাদের রেকর্ডে নেই, কাউকে তারা ধরেনি। বিএসএফ আয়োজিত সরাসরি একে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিলেন। অর্থাৎ বাংলাদেশের পুলিশ যাদের গ্রেপ্তার হওয়ার গল্প শোনালো, ভারতের মাটিতে তাদের কোনো জন্ম সনদই খুঁজে পাওয়া গেল না। বিএসএফ এবং মেঘালয় পুলিশের বরাতে ভারতের সংবাদ মাধ্যম জানায়, ডিএমপির দেওয়া তথ্য অসত্য, অভিযুক্তদের ভারতে পালানোর কোনো তথ্য নেই, এমনকি 2 জন ভারতীয় গ্রেপ্তার হওয়ার তথ্য ভিত্তিহীন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, হাদি হত্যার প্রধান 2 সন্দেহভাজন হালুয়াঘাট সীমান্ত দিয়ে মেঘালয় পালিয়ে গেছেন এবং সেই রাজ্যে অবস্থান করছেন। বাংলাদেশ পুলিশের এমন বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন মেঘালয় পুলিশের এক শীর্ষ কর্মকর্তা। বাংলাদেশ পুলিশ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক কোনো যোগাযোগ করেনি বলেও দাবি করছে মেঘালয় পুলিশ। বলা হয়, পূর্তি বা সামি নামে কাউকে মেঘালয়ের কোথাও শনাক্ত করা হয়নি, এ নামে কেউ গ্রেপ্তারও হয়নি। ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো ভেরিফিকেশন বা সমন্বয় ছাড়াই এমন দাবি তোলা হয়েছে বলেও দাবি করা হয়। অন্যদিকে মেঘালয় বিএসএফ ইন্সপেক্টর জেনারেল ওপি উপাধ্যায় বাংলাদেশ পুলিশের দাবিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দেন। জানান, হালুয়াঘাট থেকে সন্দেহভাজনদের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে মেঘালয় প্রবেশের কোনো প্রমাণ নেই। সবকিছু প্রকাশ করে দেওয়ার অঙ্গীকার পূরণ করতে গিয়ে পুলিশের ভাবমূর্তির 12টা বাজানোর দায় কে নেবে, সেই প্রশ্নের জবাব আপাতত নেই। এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা যখন সাংবাদিকদের সামনে এলেন, তখন তার সেই চেনা হাস্যোজ্জ্বল চেহারা আর কথার তুপড়ি উধাও। তিনি এবার লিখিত স্ক্রিপ্টের বাইরে এক পাও নড়লেন না এবং সেই 2 ভারতীয় গ্রেপ্তারের বিষয়টি কৌশলে এড়িয়ে গেলেন। যেসব কথা বলেছেন তার প্রায় সবই অতীতের চর্বিত চর্বণ। তদন্তে যথেষ্ট অগ্রগতির দাবি তোলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তবে মূল অভিযুক্তের ভারতে পালানোর তথ্য ছিল অনুপস্থিত। দাবি করেন, তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধী ও মদতদাতাদের শনাক্ত করার জন্য এখনই সবকিছু প্রকাশ করা যাচ্ছে না। প্রশ্ন হলো, তাহলে সকালে ডিএমপি সংবাদ সম্মেলনে 2 প্রধান অভিযুক্তের খুঁটিনাটি এবং ভারতে পালানোর তথ্য কেন প্রকাশ করা হলো? মেঘালয় 2 ভারতীয় গ্রেপ্তারের তথ্যই বা কিভাবে জানা গেল? তার চেয়েও বড় প্রশ্ন, কার কথা সত্যি, স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি ডিবি পুলিশের? এখন প্রশ্ন জাগে, ডিবি পুলিশ কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলে, নাকি তারা নিজেরা আলাদা কোনো ভুতুরে প্রশাসন চালায়? একজনের কথায় আসামিরা মেঘালয় গ্রেপ্তার, আর অন্যজনের কথায় তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাবে না। হাদি হত্যার বিষয়ে নতুন কোনো তথ্য না দিলেও বিভিন্ন দলের প্রতি আওয়ামী লীগ কর্মীদের জায়গা না দেওয়ার আহ্বান জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।
1.5 বছরের ব্যর্থতার পাহাড় জমানো স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করছেন আওয়ামী লীগ সমর্থকদের অন্য দল থেকে বের করে দিলেই আইন শৃঙ্খলার রাতারাতি উন্নতি হয়ে যাবে। বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের তাদের দলে স্থান দিচ্ছেন। এ বিষয়ে রাজনৈতিক দলের নেতাদের অনুরোধ করব, এসব ব্যক্তির বিষয়ে সচেতন হবেন। দলের ভেতরে ওত পেতে থাকা সুযোগ সন্ধানী, সুবিধাবাদী ও খোলস পাল্টানো দুষ্কৃতিকারীদের চিহ্নিত করবেন, এদের থেকে দূরে থাকবেন। প্রশ্ন হলো, স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান কিভাবে সফল হবে? আওয়ামী লীগ বা ছাত্রলীগের ছদ্মবেশে থাকা অনেকেই 5ই আগস্টের আগে পরে দল বদল করে জুলাই সমর্থক দলে ভিড়ে গেছেন। তাদের অনেকেই এখন প্রভাবশালী নেতা। বিশেষ করে সরকার অতি কাছের দুটি দল জামাত এবং এনসিপির অনেকেই অতীতে ছিলেন আওয়ামী লীগ বা ছাত্রলীগ সমর্থক। উপদেষ্টা মহোদয় যদি নিজের কাছের মিত্রদের মধ্যেই এই শুদ্ধি অভিযান চালান, তবে তো তার নিজের ঘরের আসবাবপত্রই টানাটানি শুরু হবে। সেক্ষেত্রে তার দাবি মেনে কি করে চলবে এই শুদ্ধি অভিযান? কিভাবে দেশের আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটাবে সরকার? দর্শক, স্বাভাবিকভাবেই সরকারের নতুন নাটক আর বিভ্রান্তিতে ক্ষোভ বেড়েছে ইনকিলাব মঞ্চের। সরকার এই নাটকে বনায় ইনকিলাব মঞ্চের ধৈর্য বাঁধ ভেঙেছে এবং তারা আবার শাহবাগে শীত উপেক্ষা করে আন্দোলনে নেমেছে। শাহবাগে দুপুর থেকে আবার শুরু হয় অবরোধ। বিভাগীয় এবং জেলা শহরেও পালন করা হয় একই কর্মসূচি। বিকাল থেকে এটি আরো তীব্র হয়। দেশের বিভিন্ন জায়গায় মহাসড়ক অবরোধের খবরও পাওয়া গেছে। খুলনায় শুরু হয়েছে অনশন। শাহবাগে তীব্র শীত উপেক্ষা করে সমাবেশে যোগ দেন অনেকে। তাদের দাবি, হাদি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের আগে ঘরে ফিরবেন না। দর্শক, নির্বাচনের আর মাত্র 1.5 মাস বাকি, আর এর মধ্যে সরকারি গোয়েন্দা নাটকের ফ্লপ শো পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় সেটাই এখন দেখার বিষয়। এটি ঠিক যেন এমন এক জাদু করার খেলা যে দাবি করছে সে টুপি থেকে খরগোশ বের করবে, কিন্তু টুপি ঝাড়ার পর দেখা গেল খরগোশ তো দূরে থাক, টুপির তলাও নেই। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।